রাম মন্দিরের উদ্বোধন, রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার পর মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল তিনি বললেন, একটা সময় ছিল যখন কিছু লোক বলতেন যে রাম মন্দির তৈরি হলে আগুন লাগবে। দেখতে পাচ্ছি এই নির্মাণ কোনো আগুন জ্বালাচ্ছে না, বরং একটা শক্তির সঞ্চার করতে সাহায্য করছে। वो भी एक समय था जब कुछ लोग कहते थे कि राम मंदिर बना तो आग लग जाएगी। ऐसे लोग भारत के सामाजिक भाव की पवित्रता को नहीं जान पाए। हम देख रहे हैं ये निर्माण किसी आग को नहीं बल्कि ऊर्जा को जन्म दे रहा है। আমি স্বপনদার কাছে আসব। শুধুমাত্র মন্দিরের ভিত্তিপ্রস্তর, মন্দির উদ্বোধন নয়, তার মধ্যে দিয়ে নির্বাচনের ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো গতকাল, এমনটাই তো বলছে বিরোধীরা। দেখো, বিরোধীরা বিরোধিতা করবে এবং তাদের বক্তব্য রাখবে। একটা রাজনৈতিক দল যখন প্রত্যক্ষভাবে কোনো একটা আন্দোলনের সঙ্গে অংশগ্রহণ করে, সে তার রাজনৈতিক ক্ষতি করার জন্য করে না, নিশ্চয়ই তার লাভের জন্য করবে। তাতে যদি বিজেপির লাভ হয় তাতে বিরোধীদের কিছু বলার থাকে না। বিরোধীরাও এই আন্দোলনে অংশগ্রহণ করতে পারতো, স্বতঃস্ফূর্তভাবে করতে পারতো। এবং আমি চন্দনদার একটা বক্তব্য নিয়ে আমি বলতে চাই যে রাম মন্দির তৈরি, রাম মন্দির আন্দোলনে এক পয়সাও সরকারিভাবে কোনো দিন নেওয়া হয়নি, এক পয়সাও সরকার দেয়নি। সোমনাথ মন্দির যখন কংগ্রেস সরকার একটু বিরত করছি স্বপনবাবু, এখানেই প্রশ্নটা উঠছে যে আপনি যখন বললেন সরকারের তরফ থেকে কোনো পয়সা দেওয়া হয়নি, সেখানে যখন প্রধানমন্ত্রী গিয়ে উদ্বোধন করছেন, কোনো দেশের রাষ্ট্রপ্রধান করছেন, সেখানেই তো বিরোধীদের প্রশ্নটা। আমাদের সংবিধানের কোনো ধারায় বলা নেই যে প্রধানমন্ত্রী বা তার মন্ত্রিসভার কোনো সদস্য কোনো মন্দির, মসজিদ, গির্জা উদ্বোধন করতে পারবেন না, এমন কথা বলা নেই, কোথাও বলেনি। প্রধানমন্ত্রী রাম মন্দিরের উদ্বোধন করবেন, রামের মূর্তির উন্মোচন করবেন, তাতে ক্ষতিটা কি আছে, অন্যায়টা কি আছে, এটা ভুলটা কি আছে, আমি সেটা বলি। রামচন্দ্র তো কোনো ধর্মের প্রতীক নয়, সেই সময় এরকম সারা ভারতবর্ষ সনাতনী ছিল সেই সময়। রাজীব গান্ধীর কৃতিত্বের কথা মনে করিয়ে দিতে হয়, রাহুল গান্ধীকে গতকালই যেতে হলো অসমের মন্দিরে পুজো দিতে। একটি কথা বলতে হবে, মন্দির রাজনীতির কথা যখন ওঠে তখন কিন্তু কংগ্রেসের কথাও ওঠে বারবার। না, খুব স্বাভাবিক। তুমি যে কথাটা বলেছো, গতকালকে রাহুল গান্ধী বাধাপ্রাপ্ত হয়েছেন এবং দ্যাট ওয়াজ এন রুট। রাহুল গান্ধী যে পথে যাচ্ছিলেন, কোনো জায়গাতে উড়ে যাননি ওই কন্যাকুমারিকা অথবা ওই মাদুরাই, উনি ওনার পথে, সেই পথে ওই মন্দিরে যাচ্ছিলেন এবং তাতে বাধাপ্রাপ্ত হয়েছেন। এটাই হচ্ছে সবথেকে বড় দুর্ঘটনা। আমি ও প্রসঙ্গে যাচ্ছি না, আমাকে দেখতে হবে দুটো দিক। এক হচ্ছে, আমরা বারবার একটা কথা বলছি যে ধর্ম তো ধর্মর জায়গায় থাকবে, ধর্ম থেকে সেপারেট থাকবে স্বাভাবিক অর্থে সংবিধান, যে সংবিধান ধর্ম নিরপেক্ষতার কথা বলে, সকলের মধ্যে আত্মপ্রত্যয় জাগরণের কথা বলে। ঠিক এই জায়গাটাতে প্লিজ, এই জায়গাটাতে বুঝতে হবে, স্বপনদা যে প্রসঙ্গটা তুললেন, আমি বারবার যেটা বলছি, এই রাম মন্দির তৈরির ক্ষেত্রে কার ভূমিকা এবং নির্মোহী আঁকড়ার ভূমিকা, যাদের এখন বিশেষ ভাবে ডাকা হয় না, হিন্দু মহাসভাকে বিশেষ ডাকা হয় না, সে জানি, যেভাবেই হোক ফান্ডটা হয়েছে। আর সোমনাথ মন্দিরটা তো ধ্বংসপ্রাপ্তকে রিবিল্ড করা হয়েছে, দুটোর মধ্যে তফাৎ আছে। এটা তো নতুন ভাবে সুপ্রিম কোর্টের ডিরেকশনে একটা মন্দির তৈরি, তফাৎ আছে, দুটোর মধ্যে তফাৎ আছে। ধ্বংসপ্রাপ্ত সুপ্রিম কোর্টের রায় যেটা আছে তাতে ধ্বংসপ্রাপ্ত, তাহলে বলা হয়েছে সেটেলমেন্টের কথা বলা হচ্ছে, এটা কিন্তু পরিষ্কার ক্লারিফাই করতে পারে। একটা মসজিদ তৈরি করা বলা হয়েছে না, এটা বলা হয়েছে সেটা নতুন কিছু হিন্দু এবং মুসলিম পারস্পরিকভাবে সহঅবস্থানে থাকবে, তার জন্য যদি মন্দিরে যাবার অনুমতি থাকে, তাহলে রাহুল গান্ধীকে গতকাল আটকানো হলো কেন অসমে? দেখুন, যে এখানে কে কাকে আটকেছে আমি জানি না, উনি কি করেছেন না করেছেন অসম সরকার তার উত্তর দেবে। আমার শুধু একটাই বক্তব্য, হ্যাঁ বিজেপি, হ্যাঁ বিজেপি সরকার উত্তর দেবে, বিজেপি সরকারই দেবে, স্বাভাবিক ভাই। আমাকে কথাটা শেষ করতে দিন, শেষ করতে দিন। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা টুইট করেছেন, ঘৃণার উপরে তৈরি মন্দির। কে এখানে আগুন ধরাবার চেষ্টা করছে?
কে আগুন ধরাবার চেষ্টা করছে? কে বারবার বলছে মুসলমান খতরে মে? কে কোথায় কোন খতরে মে? কেউ কোনো খতরে মে নেই ভাইবো, আপনি খতরে মে আছেন। সিবিআইডি আপনাকে ধরবে। কালকে তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি রাজনৈতিক, আপনি শুনেন, এই প্রতি ধর্মের ধর্মগুরুদের নিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যদিও রাজনৈতিকভাবে আপনারা তার বিরোধিতা করতেই পারেন, কিন্তু সর্বধর্ম সমন্বয়ের বার্তা তো তিনি দেখিয়েছেন। তিনি সবাইকে নিয়ে সংহতি মিছিলে হেঁটেছেন। আমরা কেন ছিলাম না? জয় শ্রীরাম স্লোগান কেন ছিল না? সর্বধর্ম সমন্বয়তে কাজী নজরুল ইসলামের রাম নাম কেন ছিল না? কাজী নজরুল ইসলামের রাম নাম কেন ছিল না? আপনারা সর্বধর্ম সমন্বয়তে মূল কথাকে মানেন না। আর আপনি টিএমসি নয়, সর্বধর্ম সমন্বয়তে কেন কাজী নজরুল ইসলামের রঘুপতি রাম, শ্রী রঘুপতি রাম গানটা কেন ছিল না? একদম ঠিক কথা বলেছেন। আপনারাই তো হিন্দু ধর্মের কথা বলেন, আমরা জানতে চাই কোন ঘৃণার উপরে এই মন্দির তৈরি হয়েছে? কত কোটি দেবতা, 33 কোটি দেবদেবীর নাম, 33 কোটি দেবদেবীর নাম যদি মুখে আনেন, তাহলে তো আপনারাই আবার বলবেন যে ধর্মের চাদর গায়ে চড়িয়েছেন তিনি। উত্তর দিক অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতবাসীকে উত্তর দিক, কোন ঘৃণার উপরে দেবনারায়ণের কাছে যাব, কোন ঘৃণার উপরে মন্দির তৈরি হয়েছে? না না, আমি 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 দেবনারায়ণদা কোন ঘৃণার উপর মন্দির তৈরি হয়েছে আপনারা যে কথা বলছেন? দেবাশিস প্রশ্ন তুলছেন। আমি একটা কথা বলছি না, প্রধানমন্ত্রী বললে আগুন জ্বলিনি। রবীন্দ্রনাথের চৈতালি কাব্যগ্রন্থের খেয়া কবিতায় আছে, পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নতুন নতুন কত গড়েছি ইতিহাস, রক্ত প্রবাহের মাঝে, আমার পরের অংশটুকু মনে নেই। তার মানে আজকে এই ধ্বংস, আজকে অন্ধকার, সর্বনাশ করার পরে নতুন নতুন ইতিহাস করছে। সর্বনাশ হয়নি, সর্বনাশ তো পশ্চিম বাংলায় হয়ে গেছে আপনাদের 12-13 বছরে। কত সর্বনাশ আপনারা করেছেন পশ্চিম বাংলার চাকরি প্রার্থীরা রাস্তার মধ্যে বসে রয়েছে একেবারে। এবং গতকাল আমরা দেখেছি কলকাতায় বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি ছিল এবং 10ই ফেব্রুয়ারির পর তিনি অযোধ্যায় যাবেন, সঙ্গে থাকবেন বিজেপি পরিষদীয় দলের 67 জন বিধায়ক, জানালেন শুভেন্দু অধিকারী। যদি তৃণমূল বিধায়করা আসতে চান, তাদের গঙ্গা স্নান করে গোবর খেতে হবে, মন্তব্য করেন বিরোধী দলনেতা। সাংস্কৃতিক এবং সনাতনী জাগরণ, এটা উনি সবচেয়ে ভালো জানেন বলেই তার নবরাত্রি হয় বিশুদ্ধ, তার রাম মন্দির উদ্বোধন হয় পরিপূর্ণ শাস্ত্র মতে, শাস্ত্রে যা আছে তাই করেছেন। উনি মমতা ব্যানার্জির মতো জালি হিন্দু নন, যিনি দুপুরবেলা ভাত খেয়ে সন্ধ্যাবেলা ইফতার পার্টিতে যান। বাজেট অধিবেশন 5 তারিখ থেকে আমরা এমএলএরা ঠিক করেছি একদিন সবাই মিলে 10ই ফেব্রুয়ারি থেকে আরেকটা ফ্লাইট চালু হচ্ছে। পশ্চিমবঙ্গ বিধানসভার সব বিজেপি বিধায়ক ওই ফ্লাইটে একদিন গিয়ে চাক্ষুষ দর্শন করব। প্রথমে গঙ্গার ঘাটে গিয়ে পিণ্ডদান করতে হবে, তারপরে গঙ্গা জল মাথায় ছেটাতে হবে, তারপরে গোবর খেতে হবে, তারপরে নিয়ে যাবে। দেবনন্দ, আপনি শুনলেন? এই সাধু জটা কমণ্ডলী পিঠে বাঁধিয়া ত্রিশূল দিয়া ভিড় ধরিয়াছিল, ধরা পড়িয়াছে। মানে শরৎচন্দ্রের চরিত্রহীনে বলেছিল এই 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 ভণ্ড ব্যক্তিটা আজকে নিজেই সাধু সাজছে, নিজেই ভণ্ড। ওর বক্তব্যের উত্তর দিয়ে লাভ নেই, ও যত বলবে বিজেপির ততটুকু ক্ষতি হয়। সুতরাং আমি যেটা বলছি, সংহতি যাত্রার মধ্যে সব ধর্ম সমন্বয়ের যে যাত্রা, তাতে ক্ষতিটা কোথায়? রামকে বলতে গিয়ে সীতা বাদ দিচ্ছেন, এটা বলেছেন আপনি শুরুতে। আমি স্বপনদার কাছে আসবো। আপনি সীতা প্রেমী আমি জানতাম না, আপনি এতটা সীতা প্রেমী আমি জানতাম না। যাই হোক, আমি একটা কথা বলি, মমতা ব্যানার্জির বক্তব্যকে সাধারণ মানুষ বিশেষ কোনো গুরুত্ব দেয় না, বিশেষ করে ভারতবর্ষের মানুষ তো দেয় না, বাংলার মানুষ আজকাল দেয় না। কিন্তু অভিষেক ব্যানার্জির বিরোধী দলনেতার এই বক্তব্যকে কি গুরুত্ব দেওয়া উচিত বলে আপনি মনে করেন? আমি এক সেকেন্ড, অভিষেক ব্যানার্জির বক্তব্যকে কেউ গুরুত্ব না দিলেও আমি দিই। উনি খুব ভালো কথা বলেছেন, ভোট ধর্মের নামে নয়, ভোট কর্মের নামে হয়। গত 11 বছরে বা 12 বছরে তৃণমূলের মধ্যে সব নেতারা, ছোট বড় মাঝারি নেতারা যেভাবে প্রত্যেকেই কোটিপতি হয়ে গেছে, 600 কোটিপতি হয়ে গেছে, তারপর অন্তত বলবে ভোট তো কর্মের মাধ্যমেই হবে। আপনাদের যা কর্ম দেখছে, চুরি করার কর্ম,
হ্যাঁ, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন দেশের টাকা কোথায় গেছে, কি করে গেছে, যে টাকাগুলো উদ্ধার হয়েছে, গতকালও বলেছেন, তার আগেও একবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সেই টাকাগুলো মানুষকে ফেরত দেওয়া হচ্ছে না কেন? কে নিয়েছে? বিজেপির পকেটে গেছে, সরাসরি বলছেন। আমরাও তো জানতে চাইছি তৃণমূল নেতাদের কাছে এই যে 600 কোটি টাকা এসেছে, তারা তাদের টাকাটা করতে এসেছে জনগণকে গরিব থেকে, জনগণের গরিবের টাকা চুরি করে যারা নিজেদের কোটিপতি বানায় তাদের বিরুদ্ধে মানুষ এবার রায় দেবে এবং পথে নামবে। এবং দ্বিতীয় আরেকটা কথা বলতে চাই, মমতা ব্যানার্জির সমস্ত মিছিল যখন এই সংহতির নামে কেন তার হাজরা থেকে পার্ক সার্কাসে যায়, মুসলিম মহল্লারা বলে একটা জিনিস পরিষ্কার হলো এই মেরুকরণের কে কোথায় চুরি করেছে এবং কে কার টাকা ভারতবর্ষে ফিরিয়ে আনতে পারেনি। আলটিমেটলি দুটো ঘটনাই প্রমাণ করলো যে আমাদের যে অবস্থান সেই অবস্থান দুটো দিকেই সত্য। আমি সত্য এই কথা বলি, আপনি দয়া করে ছাড়ুন, মনে করেন এই প্রসঙ্গ তুলবেন। আপনি জানেন এখনো পর্যন্ত বিরুদ্ধে কেস আছে, আপনি এখনো পর্যন্ত জানেন অমিত শাহ জামিনে আছেন, আপনি জানেন স্বরাষ্ট্রমন্ত্রী জামিনে আছেন। একটু দামুন, চুরির কথা তো বলতেই হবে, চুরির কথা তো বলতেই হবে। আজকে বিদেশে গচ্ছিত টাকা বিজেপির যে জাস্ট এ মিনিট প্রমিস প্রপাগান্ডা সেটা পালন করতে পারেননি। আজকে রামকে একদিকে যখন আপনারা এই কথা বলছেন, মহারাষ্ট্রের সোলাপুরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 90,000 মানুষের কাছে বাড়ির চাবি তুলে দিয়ে কিন্তু একই সঙ্গে উন্নয়নের কথাও বলেছেন। তো আর আপনাদের কথায় যদি রাম নিয়ে রাজনীতির কথাও ধরলাম, তো একেবারে জোড়া ফলা তো সামলাবেন কি করে? আপনারা তো এখনো পর্যন্ত জোটে আসন রফাতেই আসতে পারেননি। না, যেখানে আমরা দাঁড়িয়ে আছি প্রসঙ্গটা হচ্ছে রাজনীতিক পরিধিতে বিজেপি তার নিজের রাজনীতি করবে, জোটের রাজনীতি কংগ্রেসের নেতৃত্বে তার নিজস্ব স্ট্র্যাটেজি হবে, এটা একটা। 2 নম্বর হচ্ছে 90,000 চাবি তুলে দেওয়া ঠিক কতটা প্রমিসের বিরুদ্ধে? 2 কোটি প্রমিসের বিরুদ্ধে 90 লক্ষ। মাথায় রাখতে হবে সেটা, সংখ্যাটাকে ভুললে চলবে না। আজ 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস উপলক্ষে ধর্মতলায় মিছিল, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই কর্মসূচি নেওয়া হয়েছে এবং ধর্মতলায় সেই মিছিলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। legislating it in 2020. কথা বলবো আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে। অরিত্রিক, ধর্মতলার ছবি আমরা দেখতে পাচ্ছি, শুভেন্দু অধিকারী হাতে পতাকা নিয়ে মিছিলে নেতৃত্ব দিচ্ছেন। একেবারেই তাই। দেখো, শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগেই ধর্মতলার মোড় অর্থাৎ ডরিনা ক্রসিং থেকে মিছিল শুরু করেছেন এবং যারা আজকে মিছিলে অংশগ্রহণ করেছেন কোনো দলীয় পতাকা নয়, একেবারে জাতীয় পতাকা নিয়ে তারা মিছিল করছেন এবং রেড রোডের ওপর আমরা জানি যে সুভাষচন্দ্র বসুর যে মূর্তি রয়েছে সেই মূর্তি অবধি তিনি যাবেন, সেখানে গিয়ে তিনি সম্মান জ্ঞাপন করবেন নেতাজি সুভাষচন্দ্র বসু 127তম জন্মবার্ষিকীতে। এবং সেই মতো একেবারে ব্যান্ড পার্টি আমরা যেরকম দেখি, ব্যান্ডের মাধ্যমে নেতাজির যে কদম কদম বাড়ায় যা যে গান, সেই গান গাজিয়ে জাতীয় পতাকা হাতে মিছিল চলছে এবং মিছিল করে এই মুহূর্তে নেতাজির মূর্তির অনেকটা কাছেই চলে এসেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কিছুক্ষণ পরেই তিনি এখানে মালা দেবেন এবং যে তার যে সম্মান জ্ঞাপন নেতাজিকে সেটা তিনি করবেন এবং সেই মতো এই মুহূর্তে শুভেন্দু অধিকারী এবং বাকি যে মিছিল জাতীয় পতাকা হাতে মিছিল তারা এই মুহূর্তে কিন্তু এসে পৌঁছেছে। গতকালই অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিশেষ দিনে রাজ্যের বিভিন্ন মন্দিরে পুজো দিলেন বঙ্গ বিজেপি নেতা নেত্রীরা। কোচবিহারের রাজারহাটে নবনির্মিত রাম মন্দিরের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। অযোধ্যায় বহু প্রতীক্ষিত রাম মন্দিরের উদ্বোধন, রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী।
আর এই বিশেষ দিনে রাজ্যে মন্দিরে মন্দিরে বিশেষ পুজো অর্চনা করলেন বঙ্গ বিজেপির নেতা নেত্রীরা। এদিন বালুরঘাটের বিভিন্ন ওয়ার্ডে রাম পুজোয় সামিল হন সুকান্ত মজুমদার। খড়গপুরের বালাজি মন্দিরে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। 27 কেজি গাওয়া ঘি দিয়ে 3 ফুটের প্রদীপ জ্বালিয়ে শুরু হয় পুজো। এরকম সৌহার্দ্য মিছিল, সংহতি মিছিল হয়েছে, তাতে কিন্তু সাম্প্রদায়িক বিভেদ কমেনি, বেড়েছে। সেজন্য এসব ভুলে গিয়ে আসুন রামচন্দ্রের নামে এক হয়ে উৎসব করুন, তাতেই বিভেদ মিটতে যাবে। এটা এক হওয়ার সময়, বিভেদ করার সময় নয়। ধর্ম মানুষের মনের বিশ্বাস। আপনার আর আমার বিশ্বাস এক নয়। আপনার বিশ্বাসের অধিকার আপনার আছে, আমার বিশ্বাসের অধিকার আমার আছে। মানুষের প্রত্যেকের বিশ্বাসের অধিকারকে সুনিশ্চিত করতে আমাদের সংবিধান সে অধিকার দেয়, কিন্তু মানুষের বিশ্বাস অথবা ধর্ম তাকে ব্যবহার করে রাজনীতি করা মানে ধর্মকে কলুষিত করা, অথবা রাজনীতিকে ধর্মের মাথায় চাপিয়ে দিয়ে দাপট দেখানো মানে রাজনীতিকে কলুষিত করা। এদিন হুগলিতে একাধিক মন্দিরে পুজো দেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সিঙ্গুরের শিব মন্দিরে পুজো দেন, সেখানে রামের বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল, সেখানেও পুষ্পাঞ্জলি দেন লকেট। পাশাপাশি চুচুড়ায় একটি মন্দিরে পুজোতেও অংশ নেন তিনি। রামের বিরুদ্ধে যিনি মিছিল করবেন তিনি, তার ধ্বংস অনিবার্য। বাংলার মানুষকে রামের বিরুদ্ধে নিয়ে যাওয়ার জন্য যে চেষ্টা আজকে মমতা ব্যানার্জি সরকার করছে, এই জিনিস তিনি মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন, বাংলার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। তুষ্টিকরণের রাজনীতি দেখছেন, সংহতির নাম করে রামের বিরুদ্ধে মিছিল করছেন। রাম আমাদের সবার, রামের বিরুদ্ধে আমরা কেউ মিছিল করছি না, আমরা মিছিল করছি সংহতির পক্ষে, জাতীয় সংহতি। এটা সংহতির মিছিল, সংহতির পক্ষে তৃণমূল কংগ্রেস জন্মলগ্ন থেকে। কোচবিহারের রাজারহাটের ছড়ার কুঠিতে রাম মন্দিরের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। রামের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার পর পুজো সম্পন্ন হয়। কেন্দ্রীয় মন্ত্রীর উদ্যোগেই কোচবিহারে এই রাম মন্দির তৈরি হয়েছে। আসানসোলের বার্নপুরে শোভাযাত্রায় সামিল হন অগ্নিমিত্রা পাল। খঞ্জনি বাজিয়ে রাম নাম করেন আসানসোলের দক্ষিণের বিজেপি বিধায়ক। বিশ্বজিৎ দাস, মুন্না আগরওয়াল ও সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ। মন্দির নিয়ে বিতর্ক চলতেই পারে, কিন্তু মন্দির হোক, মসজিদ হোক, গুরুদ্বারা হোক, ওই কাজী নজরুল ইসলামের কথা দিয়ে শেষ করব এই মুহূর্তের আলোচনা। গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নয়, নয় কিছু মহিয়ান। এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করছি, কিন্তু আনন্দ সকালে আরও খবর নিয়ে ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর।